আমার প্রিয় দশম শ্রেণীর ছাত্রছাত্রীরা, যেমনটা কি তোমরা জানো যে লকডাউন পিরিয়ড আবার এক্সটেন্ড হয়ে গেছে। তাই স্বাভাবিকভাবেই আমাদের সবাইকে আবার এই অনলাইন ক্লাসের উপরেই ভরসা রাখতে হবে। আমি যেমনটা তোমাদের প্রথম ভিডিওতেই বলেছিলাম যে আমরা পরপর 2 থেকে 3টা ভিডিও পোস্ট করব, যার মধ্যে বিশেষ একটা চ্যাপ্টারকে প্রায় গোটাটাই আলোচনা করা থাকবে। তো সেই উদ্দেশ্যে আমরা আজকে আমাদের 3 নম্বর ভিডিও পোস্ট করতে চলেছি। আর এই 3 নম্বর ভিডিও অর্থাৎ আগের দুটো এবং আজকেরটা, এই 3টে ভিডিও মিলে বংশগতি চ্যাপ্টারটা গোটাটাই আলোচনা করা থাকলো। তাই এরপরে তোমরা এই 3টে ভিডিওই ভালো করে দেখবে, নিজেদের বইগুলোকেও পড়বে, পজ করে বা ফাস্ট ফরওয়ার্ড করে আমার নোটসের খাতা থেকে আমি পড়াই, তাহলে সেই নোটগুলোকেও তোমরা লিখে নিতে পারো। এবং এটার পরেও যদি তোমাদের কোনো রকম প্রশ্ন থাকে, তাহলে সেই প্রশ্নগুলোকে তোমরা হোয়াটসঅ্যাপের মাধ্যমে বা বাই ফোন বা ভিডিওর নিচে যে কমেন্ট বক্স থাকে, সেই কমেন্ট বক্সের মধ্যেও তোমরা প্রশ্নগুলোকে লিখে দিতে পারো। আমরা পরে আবার সেটা নিয়ে আলোচনা করে নেব। ততক্ষণ পর্যন্ত প্রত্যেকে সুস্থ থাকো, ভালো থাকো। থ্যাংক ইউ। আজ আমরা যেখান থেকে আলোচনা শুরু করছি সেটা হচ্ছে মানুষের লিঙ্গ নির্ধারণ। মানুষের লিঙ্গ নির্ধারণ কথাটার অর্থ হলো যে ভ্রূণ অবস্থায় বা ভ্রূণ দশায়, ভ্রূণ মানে হচ্ছে মাতৃগর্ভে থাকাকালীন যে সন্তান বা সন্ততি, তাহলে ভ্রূণ দশায় থাকাকালীন প্রাণীটা, মাতৃগর্ভে থাকাকালীন প্রাণীটা পুরুষ হবে না স্ত্রী হবে, ছেলে হবে না মেয়ে হবে, সেই বিষয়টা বা সেই ব্যাপারটা যে পদ্ধতির মাধ্যমে নির্ধারণ করা যায় তাকেই লিঙ্গ নির্ধারণ বলে। তাহলে মাতৃগর্ভে থাকাকালীন কোনো একটি সন্তান কন্যা হবে না পুত্র হবে, সেই ব্যাপারটা যে পদ্ধতিতে নির্ধারণ করা যায় তাকেই লিঙ্গ নির্ধারণ পদ্ধতি বলা হয়। এবার তোমরা অলরেডি জানো যে আমাদের মানুষের দেহে টোটাল 46টি ক্রোমোজোম থাকে। 46টির মধ্যে 44টা ছিল দেহ ক্রোমোজোম বা অটোজোম, এবং দুটো ছিল লিঙ্গ নির্ধারক ক্রোমোজোম অর্থাৎ XX অথবা XY। তাহলে 44 এবং দুটো 46, 44টা দেহ ক্রোমোজোম এবং দুটো লিঙ্গ নির্ধারক ক্রোমোজোম। এই দুটো অনুযায়ী সাধারণত এটা স্ত্রী দেহে থাকে বলে, দেখো দুটোই যেহেতু এখানে X একই, তাই এই গ্যামেটটাকে বলা হচ্ছে হোমোগ্যামেট। আবার একইভাবে মানে এই ক্রোমোজোমটা যে গ্যামেটের মধ্যে থাকবে সেটাকে আমরা বলবো হোমোগ্যামেট। একইভাবে পুরুষের দেহে দেখো দুটো আলাদা আলাদা ক্রোমোজোম রয়েছে লিঙ্গ নির্ধারণ হিসেবে, একটা X এবং একটা Y, তো দুটো আলাদা বলে আমরা এটাকে বলছি হেটেরোগ্যামেট। এখন এই স্ত্রীর এই ক্রোমোজোম সেট, পুরুষ দেহের এই ক্রোমোজোম সেট, এই দুটো কিভাবে ভ্রূণের মধ্যে পুরুষ হবে না স্ত্রী হবে এই বিষয়টাকে নির্ধারণ করে, সেই প্রক্রিয়াটা আমরা একটু ভালো করে দেখে নিব। তার আগে ছোট্ট দুটো তথ্য দিয়ে দিই। সেটা হচ্ছে যে প্রক্রিয়ার মাধ্যমে এটা নির্ণয় হয়, এই মানুষের লিঙ্গ নির্ধারণ পদ্ধতিটা যে প্রক্রিয়ার মাধ্যমে নির্ণীত হয় সেটাকে XX বা XY পদ্ধতি বলা হয়, অথবা হেটেরোগ্যামেটিক মেল পদ্ধতি বলা হয়। কেন এই কথাটা বলা হচ্ছে সেটা আমি এখনই বলছি, তার আগে আমরা একটু বিষয়টাকে দেখে নিই যে কিভাবে এই প্রক্রিয়াটা সম্পন্ন হয়। এবার দেখা যাক আমাদের স্ত্রী দেহে বা মাতার দেহে অলরেডি যে ক্রোমোজোম সেটটা থাকে সেটা আমরা একটু আগেই বলেছি 44A প্লাস XX। পিতার দেহে বা ছেলেদের দেহে যে ক্রোমোজোম সেটটা থাকে সেটাও তোমরা অলরেডি জানো, হেটেরোগ্যামেট 44A প্লাস XY। হোমোগ্যামেট, হেটেরোগ্যামেট, একই লিঙ্গ নির্ধারক ক্রোমোজোম, দুটো বিপরীত লিঙ্গ নির্ধারক ক্রোমোজোম। এবার যেহেতু এটা প্যারেন্টাল জন্য এখান থেকে আমাদের শুরু হচ্ছে, তাই এটাকে আমরা পি জন্য ধরছি, এবং এখানে টোটাল ক্রোমোজোম সেট 46, মানে 2n = 46। এবার তোমরা জানো যে জনন কোষের ক্ষেত্রে অর্থাৎ যৌন জননের ক্ষেত্রেই আমরা আলোচনা করছি, যেহেতু মানুষের ক্ষেত্রে যৌন জননই সম্পন্ন হয়, মাতা এবং পিতা থেকে গ্যামেটাইজেশন ঘটবে, অর্থাৎ ডিম্বাণু এবং শুক্রাণু তৈরি হবে। তো ডিম্বাণু বা শুক্রাণু তৈরি হওয়ার সময় এই 46টা কিন্তু এবার হ্রাস বিভাজন অর্থাৎ মিওসিস পার্ট 1-এ তোমরা জেনেছিলে যে ক্রোমোজোম সংখ্যার অর্ধেক হয়ে যায়, অর্থাৎ হ্রাস বিভাজন হয়। তাহলে এই 2n46টা এবার এখানে n = 23 হয়ে যাবে এবং ডিম্বাণু ও শুক্রাণু তৈরি হবে। তো ডিম্বাণু শুক্রাণু তৈরি হয়ে যাবে মানে অর্ধেক, তো অর্ধেক যদি করি তাহলে 44-এর অর্ধেক, তার মানে হয়ে গেল 22A প্লাস X। একইভাবে আরেকটা অর্ধেক 22A প্লাস X, তাহলে দুটো আমরা পেলাম, দুটো 22A এবং একটা করে X। দেখো সম্পূর্ণরূপে 50% 50% অর্ধেক হয়ে গেল। একইভাবে দুটো ডিম্বাণু তৈরি যেভাবে এখানে হলো, সেভাবে যদি দুটো শুক্রাণু এখানে তৈরি করি তাহলে কি হবে 22A প্লাস X, আবার 22A প্লাস Y।
তাহলে ডিম্বাণু এবং শুক্রাণু আমাদের রেডি হয়ে গেল। 50% অর্থাৎ ঠিক অর্ধেক সংখ্যক ক্রোমোজোমযুক্ত দুটো ডিম্বাণু বা দুটো শুক্রাণুর সেট আমরা এখানে পেয়ে গেছি। এটাকে আমরা গ্যামেটাইজেশন প্রক্রিয়া বলছি, যেটা মিওসিস এর হ্রাস বিভাজনের মাধ্যমে সম্পন্ন হয়। এখন ছেলে হবে না মেয়ে হবে, অর্থাৎ এবার আমরা চলে যাচ্ছি অপত্য যৌনুতে। এবার খেয়াল করো, যখন এই ডিম্বাণুটার সঙ্গে এখানকার একটা ডিম্বাণু এবং এখানকার একটা শুক্রাণু এইভাবে আমরা ফিউজ করব, তাহলে ধরে নিচ্ছি এবার একে এবং একে এই দুটোকে যদি নিই তাহলে কি হবে, 22 22 44 হয়ে গেল, প্লাস এখানকার একটি এক্স এবং এখানকার একটি এক্স, অর্থাৎ দুটো এক্স। তাহলে এটি ছেলে হলো না মেয়ে হলো? এটা কিন্তু মায়ের সঙ্গে সেম, তার মানে এটা কিন্তু হয়ে গেল কন্যা। একইভাবে এবার এর সাথে যদি একে ফিউজ করি তাহলে কি হবে, 44A প্লাস এক্স ওয়াই। এটা কিন্তু এবার পিতার সাথে সেম হয়ে যাচ্ছে, দেখো এক্স ওয়াই, তাহলে এটা হয়ে গেল পুত্র। সেম একই প্রক্রিয়া এবার একে এবং একে যদি নিই তাহলে দেখো কি দাঁড়াচ্ছে, আবার 44A প্লাস এক্স এক্স, সেম এটাও কন্যা। এবং এবার একে আর একে যদি নিই তাহলে একইভাবে 44A প্লাস এক্স ওয়াই অর্থাৎ পুত্র। তাহলে স্পষ্টভাবে 50% কন্যা তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে, 50% পুত্র তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে। তাহলে এইভাবে একটা ভ্রূণ অবস্থায় সেটা কন্যা হবে না পুত্র হবে সেটা নির্ণয় করা যায়, এবং এই প্রক্রিয়াটার নাম হচ্ছে লিঙ্গ নির্ধারণ প্রক্রিয়া। এখন আমি যদি জিজ্ঞাসা করি যে ভ্রূণটা কন্যা হবে না পুত্র হবে, এটা কার উপর ডিপেন্ড করে, মাতার উপর নাকি পিতার উপর? খেয়াল করো, পুত্র তারাই হচ্ছে যাদের মধ্যে এই ওয়াই ক্রোমোজোমটা লিঙ্গ নির্ধারক ক্রোমোজোম হিসেবে অবস্থান করছে। তাই ওয়াই ক্রোমোজোমটা আসছে কার দেহ থেকে? পিতার দেহ থেকে। তো পিতার এই ওয়াই ক্রোমোজোমটা যদি মাতার যে কোনো একটার সঙ্গে ফিউজ হয় বা নিষেক হয় তাহলে পরেই কিন্তু একমাত্র পুত্র সন্তান তৈরি হওয়া সম্ভব। তাই আমরা স্পষ্টভাবে দেখতে পাচ্ছি যে পিতার উপরেই ডিপেন্ড করে যে সন্তান হিসেবে পুত্র জন্ম নিবে নাকি নিবে না। তাহলে কন্যা হোক বা পুত্র হোক যেটাই হোক, পিতার এক্সটা যদি এই দুটোর সঙ্গে যুক্ত হয় তাহলে কন্যা হবে, পিতার ওয়াইটা যদি এই দুটোর সঙ্গে যুক্ত হয় তাহলে পুত্র হবে। তার মানে ভ্রূণের লিঙ্গ নির্ধারণটা টোটালটাই কিন্তু ডিপেন্ড করছে পিতার উপরে। তো সেই কথাটাই আমাদের বইয়ের মধ্যে উল্লেখ করা আছে যে লিঙ্গ নির্ধারণে পিতার ভূমিকা কী। তাহলে আমরা স্পষ্টভাবে বলবো যে মায়ের দেহের যেহেতু হোমোগ্যামেট অর্থাৎ দুটোর মধ্যেই লিঙ্গ নির্ধারক ক্রোমোজোম হিসেবে এক্স অবস্থান করে, কিন্তু পিতার দেহে লিঙ্গ নির্ধারক ক্রোমোজোম হিসেবে হেটেরোগ্যামেট যেহেতু, তাই এক্স এবং ওয়াই দুটো অবস্থান করে। তাহলে পিতার এক্সের সঙ্গে যদি মাতার এক্স যুক্ত হয় তাহলে কন্যা হবে, পিতার ওয়াইয়ের সঙ্গে যদি মাতার এক্স যুক্ত হয় তাহলে পুত্র হবে। তাই ভ্রূণ অবস্থায় বা কন্যা বা পুত্র জন্ম হবে কিনা সেটা সম্পূর্ণরূপে ডিপেন্ড করে পিতার উপর। তাহলে লিঙ্গ নির্ধারণে পিতার ভূমিকাই মুখ্য। এবার যেহেতু এটা হেটেরোগ্যামেট ছিল, পিতার এই গ্যামেটটা হেটেরোগ্যামেট ছিল, আমরা এটা প্রথমেই বলেছি, তাই এই পদ্ধতিটাকে বলা হয় হেটেরোগ্যামেটিক মেল। পিতা যেহেতু মেল তাহলে হেটেরোগ্যামেটিক মেল পদ্ধতি বলা হয় এই লিঙ্গ নির্ধারণ প্রক্রিয়াটাকে, অথবা কোথাও কোথাও এটাকে এক্স 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 ওয়াই পদ্ধতি বলে উল্লেখ করা আছে। জিন ঘটিত রোগ আলোচনা শুরু করার আগে আমরা একটু জেনে নিই যে জিন ঘটিত রোগ মানে অ্যাকচুয়ালি কী। তোমরা জানো যে জিন হচ্ছে আমাদের ক্রোমোজোমে অবস্থিত ডিএনএর সেই বিশেষ অংশ যেটা কিনা মানবদেহের বিভিন্ন বৈশিষ্ট্যগুলোকে নিয়ন্ত্রণ করে। তো এখন কল্পনা করো যদি যে জিনগুলো আমাদের দেহের বিভিন্ন বৈশিষ্ট্য নিয়ন্ত্রণ করছে সেই জিনগুলোর মধ্যেই যদি কোনো একটা উপস্থিত না থাকে, অথবা তার সংশ্লেষ যদি হ্রাসপ্রাপ্ত হয়, অর্থাৎ সংশ্লেষটা ঠিকঠাকভাবে হয়নি, যতটা পরিমাণ হওয়া উচিত ছিল ততটা তৈরি হয়নি, অথবা গঠনগত বিচ্যুতি ইত্যাদি কারণে যদি কোনো একটা জিন ঠিকঠাকভাবে কাজ করতে না পারে বা অনুপস্থিত হয় তাহলে মানুষের দেহে বিশেষ কিছু রোগ বা লক্ষণ প্রকাশ পায়। তো জিনের মাধ্যমে এই রোগ বা লক্ষণগুলো প্রকাশ পায় বলে, অর্থাৎ জিনের অনুপস্থিতির জন্য বা জিনের গঠনগত বিচ্যুতির জন্য এই লক্ষণগুলো প্রকাশ পায় বলে এটাকে জিন ঘটিত রোগ বা জেনেটিক ডিসঅর্ডার বলে উল্লেখ করা হচ্ছে। তা আমাদের সিলেবাসে এরকম জিন ঘটিত রোগ তিনটেকে নিয়ে আলোচনা করা আছে, থ্যালাসেমিয়া, হিমোফিলিয়া এবং বর্ণান্ধতা। তাহলে আমরা এবার একে একে এই তিনটে রোগ সম্পর্কে, জিন ঘটিত রোগ সম্পর্কে আলোচনা করে নিই। তো সবার প্রথমে আসছে থ্যালাসেমিয়া। হোয়াট ইজ থ্যালাসেমিয়া? এক প্রকার প্রচ্ছন্ন অটোজোমাল জিন দ্বারা নিয়ন্ত্রিত লোহিত রক্তকণিকার বিশৃঙ্খলা। এখানে বলে দিই প্রচ্ছন্ন মানে
অর্থাৎ এই বৈশিষ্ট্যটা প্রেজেন্ট থাকে কিন্তু প্রকাশ পায় না যদি প্রকট বৈশিষ্ট্য অবস্থান করে। আর অটোজোমাল জিন, অটোজোম বলতে এখানে ওই যে আমরা একটু আগে বলছিলাম 46টার মধ্যে 44টা হচ্ছে অটোজোম, অর্থাৎ দেহের বৈশিষ্ট্য নির্ধারণকারী বা দেহকোষের বৈশিষ্ট্য নির্ধারণকারী ক্রোমোজোম, তো সেটাকে বলা হচ্ছে অটোজোম। ওই 44টার মধ্যে কোনো একটা মধ্যে এই জিনটা অবস্থান করে, 44টার মধ্যে এই জিনটা অবস্থান করে। তাহলে এক প্রকার প্রচ্ছন্ন অটোজোমাল জিন দ্বারা নিয়ন্ত্রিত কাকে অ্যাটাক করছে? লোহিত রক্তকণিকার বিশৃঙ্খলা, অর্থাৎ লোহিত রক্তকণিকার মধ্যে যে যাবতীয় ক্রিয়াকলাপগুলো ঘটে তার মধ্যেই এই সমস্যাটা সৃষ্টি হবে যদি এই থ্যালাসেমিয়ার অটোজোমাল জিনটা অনুপস্থিত থাকে বা হ্রাসপ্রাপ্ত সংশ্লেষ হয় বা গঠনগত বিচ্যুতি হয়, যেটা আমরা দ্বিতীয় পয়েন্টে লিখে রেখেছি। বা এক বা একাধিক হিমোগ্লোবিন পলিপেপটাইড শৃঙ্খলের অনুপস্থিতি, অর্থাৎ উপস্থিত নেই। হ্রাসপ্রাপ্ত সংশ্লেষ, অর্থাৎ যতটা পরিমাণে তৈরি হওয়া উচিত ছিল ততটা পরিমাণে তৈরি হয়নি। গঠনগত বিচ্যুতি, অর্থাৎ আছে কিন্তু ঠিকঠাকভাবে কাজ করতে পারছে না। এখানে একটু বলে দিই, হিমোগ্লোবিন হচ্ছে, তোমরা জানো প্রত্যেকেই, লোহিত রক্তকণিকার মধ্যে উপস্থিত লৌহ গঠিত রঞ্জক কণা। অ্যাকচুয়ালি এটা এক রকমের প্রোটিন, যে কারণে লোহিত রক্তকণিকার রং লাল হয়। পলিপেপটাইড শৃঙ্খল, তোমরা ক্লাস 9-এ পড়ে এসছো যে কোনো প্রোটিন তৈরি হয় বেশ কয়েকটা অ্যামাইনো অ্যাসিড পরস্পর যুক্ত হয়ে। এবার অ্যামাইনো অ্যাসিডগুলো যে পরস্পর যুক্ত হয় যে বন্ধনীর মাধ্যমে, সেগুলোর নাম ছিল পেপটাইড বন্ধনী। এবং বেশ কয়েকটা অ্যামাইনো অ্যাসিড পরস্পর যদি এরকম পেপটাইড বন্ধনীর মাধ্যমে যুক্ত থাকে তাহলে সেগুলোকে আমরা বলবো পলিপেপটাইড। তাহলে হিমোগ্লোবিন যেহেতু একটা প্রোটিন, তার মধ্যে বেশ কয়েকটা অ্যামাইনো অ্যাসিড রয়েছে, তাহলে সেই অ্যামাইনো অ্যাসিডগুলো পরস্পর যে বন্ধনীর মাধ্যমে যুক্ত রয়েছে সেটাকে আমরা এক কথায় বললাম পলিপেপটাইড শৃঙ্খল। তাহলে এই পলিপেপটাইড শৃঙ্খলটা যদি অনুপস্থিত থাকে, অর্থাৎ জিনটা যদি অনুপস্থিত থাকে, হ্রাসপ্রাপ্ত সংশ্লেষ হয় বা গঠনগত বিচ্যুতি হয়, তাহলে সেক্ষেত্রে থ্যালাসেমিয়া দেখা যাবে। এটার ফল কি? ফলস্বরূপ তীব্র অথবা মৃদু রক্তাল্পতা। রক্তাল্পতা মানে অ্যাকচুয়ালি রক্তের মধ্যে হিমোগ্লোবিনের পরিমাণ কমে যাওয়া। তাহলে হয় রক্তের মধ্যে হিমোগ্লোবিনের পরিমাণ প্রচুর পরিমাণে কমে যাবে, দ্যাট ইজ তীব্র, আর না হয় অল্প বা স্বল্প মাত্রায় কমে যাবে, দ্যাট ইজ মৃদু। পাণ্ডুরোগ। পাণ্ডুরোগ মানে কি? বারবার রক্ত বদলের জন্য দেহে লোহার পরিমাণ বেড়ে যাওয়া। তো এখানে একটু বলে রাখি, যাদের থ্যালাসেমিয়া হয়, স্বাভাবিকভাবে আমরা একটু পরে আলোচনায় আসবো, যে তাদের দেহে হিমোগ্লোবিনের পরিমাণটা যেহেতু কমে যাচ্ছে বা হিমোগ্লোবিন ঠিকঠাকভাবে কাজ করছে না, সেক্ষেত্রে তাদেরকে বারবার রক্ত দিতে হয়। তো রক্ত যদি আমরা বারবার দেই, রক্ত যদি একটা মানুষের দেহে বারবার চেঞ্জ হয়, পরিবর্তন করা হয়, তাহলে কি হবে? তাহলে তার দেহে আস্তে আস্তে লোহার পরিমাণটা বেড়ে যায়। কেন লোহার পরিমাণটা বেড়ে যায়? কারণ হিমোগ্লোবিন হচ্ছে একটি লৌহ ঘটিত রঞ্জক কণা, হিমোগ্লোবিনের মধ্যে কিন্তু লোহা প্রেজেন্ট আছে। তো আমরা যখন বারবার রক্ত চেঞ্জ করছি, তাহলে তার দেহে আগে থেকেই কিছুটা পরিমাণ লৌহ সঞ্চিত ছিল, আবার নতুন রক্ত ঢুকলো, আবার কিছুটা লৌহ সঞ্চিত হচ্ছে, অর্থাৎ পুরাতন প্লাস নতুন। এইভাবে পুরাতন রক্ত এবং নতুন রক্তর মিশ্রণের প্রভাবে দেহে আস্তে আস্তে লোহার পরিমাণটা বেড়ে যায়। সেই রোগটাকে বলা হচ্ছে পাণ্ডুরোগ, যেটা কিনা থ্যালাসেমিয়ার কারণেই একটা বাই প্রোডাক্ট হিসেবে থ্যালাসেমিয়ার কারণেই দেহের মধ্যে তৈরি হচ্ছে। নেক্সট, হ্রস্ব জীবনকাল। হ্রস্ব জীবনকাল অর্থাৎ যতদিন পর্যন্ত মানুষটা বেঁচে থাকতে পারতো বা মানুষটার দেহের মধ্যে যে সমস্ত অঙ্গাণুগুলো রয়েছে, যেমন যকৃৎ, হৃৎপিণ্ড, অন্তঃক্ষরা গ্রন্থি, যেখান থেকে হরমোন বেরিয়ে আসে, এই সমস্ত গ্রন্থিগুলোর লাইফ স্প্যানটা কমে যাবে বা নষ্ট হয়ে যাবে। তাহলে থ্যালাসেমিয়ার ক্ষেত্রে এই বিষয়গুলো ঘটে। এবার আমরা পরেরটায় আসি, লক্ষণ। থ্যালাসেমিয়া যার দেহে হবে তার মধ্যে কি কি লক্ষণ আমরা দেখতে পাবো বা কি কি দেখলে আমরা বলতে পারবো যে এই মানুষটার থ্যালাসেমিয়া হয়েছে। প্রথম প্রবলেমটাই হচ্ছে হিমোগ্লোবিনের উৎপাদনের ত্রুটি, যেটা আমরা অলরেডি একটু আগেই বলেছি। এবং হিমোগ্লোবিন উৎপাদনের ত্রুটি হয়ে গেলে যে অ্যানিমিয়াটা হচ্ছে, রক্তাল্পতা বলছি, দ্যাট ইজ হিমোলাইটিক অ্যানিমিয়া। যেহেতু হিমোগ্লোবিনের উৎপাদনের ত্রুটির জন্য এটা হচ্ছে, তাই হিমোলাইটিক অ্যানিমিয়া। পরেরটা আসছি, লোহিত রক্তকণিকার আকার ছোট হয়ে যায়। স্বাভাবিকভাবে যেহেতু হিমোগ্লোবিনের অভাব ঘটে গেছে এবং হিমোগ্লোবিনটা থাকে কোথায়? লোহিত রক্তকণিকার মধ্যেই থাকে, তাই লোহিত রক্তকণিকার আকারটাই ছোট হয়ে যাচ্ছে। এবং সেক্ষেত্রে কি হবে তোমাদেরকে একটু বলে রাখি, লোহিত রক্তকণিকার আকার যদি ছোট হয়ে যায়, তাহলে পরে যে ব্যক্তির দেহে এই ঘটনাটা ঘটবে সে ব্যক্তি কিন্তু শ্বাসকষ্টে ভুগবে, অর্থাৎ তার দেহে অক্সিজেন প্রপারলি পরিবাহিত হতে পারবে না। সেই অ্যানিমিয়াটাকে আমরা বলছি মাইক্রোসাইটিক অ্যানিমিয়া। খেয়াল রাখবে, হিমোগ্লোবিনের উৎপাদন ত্রুটি হলে সেটাকে হিমোলাইটিক অ্যানিমিয়া বলছি। লোহিত রক্তকণিকার আকার ছোট হয়ে গেলে অক্সিজেন পরিবহন যথাসম্ভব হবে না, তাই সেটাকে আমরা মাইক্রোসাইটিক অ্যানিমিয়া বলছি। দুটোই কিন্তু থ্যালাসেমিয়ার ক্ষেত্রেই সম্ভব। অস্থি দুর্বল এবং বিকৃত, অর্থাৎ যার থ্যালাসেমিয়া হবে তার দেহের যে হাড়ের দুর্বল হয়ে পড়বে বা বিকৃত, অর্থাৎ বাঁকা হয়ে যাবে। যকৃৎ এবং প্লীহার আকার বৃদ্ধি, যকৃৎ এবং প্লীহা আকারে বৃদ্ধি পাবে। কালচে মূত্রের রঙটা কালো বা রেডিশ ব্ল্যাক হয়ে যায়, লালচে কালো।
কেন এটা হয়? কারণ দেহের মধ্যে আমি একটু আগে বলেছিলাম যে অতিরিক্ত লোহা জমে থাকার জন্য রেচন প্রক্রিয়ার মাধ্যমে সেই অতিরিক্ত লোহাটা তখন মূত্রের মাধ্যমে দেহ থেকে বাইরে বের হয়ে যাওয়ার চেষ্টা করে, তাই মূত্রের রঙটা এখানে কালচে হয়ে যায়। তাহলে এই সমস্ত বৈশিষ্ট্যগুলো থ্যালাসেমিয়া রোগীর দেহের মধ্যে দেখা। আমরা জেনে নেব যে থ্যালাসেমিয়া রোগ হওয়ার পেছনে জেনেটিক বা জিন ঘটিত কারণটা কী। তো সবার প্রথমে আমি জানিয়ে রাখি যে তোমরা একটু আগে জেনেছো এটা একটা প্রচ্ছন্ন অটোজোমাল জিন ঘটিত রোগ, অর্থাৎ যে 44টা দেহ কোষের বৈশিষ্ট্য নিয়ন্ত্রণধারী ক্রোমোজোমগুলো মানুষের দেহে থাকে, তার মধ্যে কোনো না কোনো একটি ক্রোমোজোমের মধ্যে বিশেষ কোনো একটি জিন অনুপস্থিত থাকে বা হ্রাসপ্রাপ্ত সংশ্লেষ ঘটে বা গঠনগত বিচ্যুতি ঘটে ইত্যাদি। তো থ্যালাসেমিয়া দুই রকমের হতে পারে, একটা হচ্ছে আলফা থ্যালাসেমিয়া এবং একটা হচ্ছে বিটা থ্যালাসেমিয়া। আলফা থ্যালাসেমিয়া মানে যখন ওই 44টা ক্রোমোজোমের মধ্যে 16 নং ক্রোমোজোম, নাম্বার 16th ক্রোমোজোমের মধ্যে আলফা গ্লোবিন জিনের অনুপস্থিতি ঘটবে, সেক্ষেত্রে যে থ্যালাসেমিয়া হবে সেটাকে আলফা থ্যালাসেমিয়া বলবো। আর একইভাবে ক্রোমোজোম নাম্বার 11th ক্রোমোজোমের মধ্যে বিটা গ্লোবিন জিনের যদি অনুপস্থিতি ঘটে তাহলে যে থ্যালাসেমিয়া হবে সেটাকে আমরা বিটা থ্যালাসেমিয়া বলবো। তাহলে 16 নং ক্রোমোজোমে আলফা গ্লোবিন জিন, দ্যাট ইজ আলফা থ্যালাসেমিয়া, 11 নং ক্রোমোজোমের বিটা জিন অর্থাৎ বিটা থ্যালাসেমিয়া। তো আমরা এখন আলফা থ্যালাসেমিয়া নিয়ে একটু আলোচনা করে নিই। তো সবার প্রথম বলেছিলাম আমরা যে হিমোগ্লোবিনের পলিপেপটাইড তৈরি। হিমোগ্লোবিনটা কী, পলিপেপটাইডটা কী, সেটা আমরা অলরেডি একটু আগে আলোচনা করেছি। তো সেই পলিপেপটাইড তৈরির জন্য দায়ী হচ্ছে আলফা গ্লোবিন জিন, যেটা আমি এক্ষুনি বললাম যে 16 নং ক্রোমোজোমে অবস্থান করে। এবার এই দুটো জিনের মধ্যে অর্থাৎ দুটো আলফা গ্লোবিন জিন যেটা প্রেজেন্ট আছে, সেই দুটো আলফা গ্লোবিন জিনের মধ্যে যদি একটা বা দুটো ক্ষতিগ্রস্ত হয় বা অনুপস্থিত হয় তাহলে যে থ্যালাসেমিয়া দেখা যাবে সেটাই হলো আলফা থ্যালাসেমিয়া। এখানে একটু বলে রাখি, তোমরা মিওসিস কোষ বিভাজনের সময় যখন পড়েছিলে সমস্ত ক্রোমোজোম বা হোমোলোগাস ক্রোমোজোম মানে পিতা বা মাতার দেহ থেকে আসা দুটো একই রকমের ক্রোমোজোম, তাদের জিনগত সজ্জারীতি, গঠন, আকার, আকৃতি সব সেম ছিল। তাহলে এবার এই সমস্ত ক্রোমোজোম জোড়ার মধ্যে অর্থাৎ দুটো ক্রোমোজোম যারা সজ্জারীতি অনুযায়ী, আকার অনুযায়ী, গঠনগত অনুযায়ী একই, দুটো ক্রোমোজোমেই দুটো করে টোটাল 4টা আলফা গ্লোবিন জিন থাকে। ঠিক আছে? এবার এই 4টা অর্থাৎ একটার ক্ষেত্রে দুটো থাকলেও, তো এবার একটা ক্রোমোজোমের মধ্যে যদি দুটোই আলফা গ্লোবিন জিন অ্যাবসেন্ট থাকে এবং একটা ক্রোমোজোমের মধ্যে দুটোই গ্লোবিন জিন প্রেজেন্ট আছে, অর্থাৎ দুটো হোমোলোগাস ক্রোমোজোমের মধ্যে একটাই অ্যাবসেন্ট এবং একটাই প্রেজেন্ট, তাহলে সেই পরিস্থিতিটাকে আমরা বলবো হেটেরোজাইগাস অবস্থা বা হেটেরোজাইগাস কন্ডিশন, যেটা আমরা এখানে বলে রেখেছি। হোমোলোগাস ক্রোমোজোম অর্থাৎ সমস্ত ক্রোমোজোমের যে কোনো একটিতে যদি দুটো আলফা গ্লোবিন জিন নষ্ট হয় বা ক্ষতিগ্রস্ত হয় তাহলে সেটাকে আমরা হেটেরোজাইগাস অবস্থা বলবো। কেন হেটেরোজাইগাস অবস্থা? কারণ একটাই আছে আর একটাই নেই। সেক্ষেত্রে যে থ্যালাসেমিয়া বা রক্তাল্পতাটা দেহের মধ্যে দেখা যাবে, থ্যালাসেমিয়া হলে রক্তাল্পতা হবে তোমরা জানো, তাহলে সেক্ষেত্রে যে রক্তাল্পতাটা বা থ্যালাসেমিয়াটা দেখা যাবে সেখানে আলফা হিমোগ্লোবিনের পরিমাণ অর্ধেক হয়ে যায়। কেন অর্ধেক হচ্ছে? কারণ আমি একটু আগে বললাম যে একটাতে প্রেজেন্ট আছে কিন্তু একটাতে নেই। তো যেটাতে প্রেজেন্ট আছে সেটা কিছুটা হলেও হিমোগ্লোবিন তৈরি করতে সাহায্য করে, আর একটাতে অ্যাবসেন্ট বলে সেটাতে কিছুটা পরিমাণে হিমোগ্লোবিন কম তৈরি হয়, তাই আমরা এখানে লিখে রেখেছি অর্ধেক। তাহলে আলফা হিমোগ্লোবিনের পরিমাণ অর্ধেক হয়ে যাচ্ছে কোন ক্ষেত্রে? হেটেরোজাইগাস কন্ডিশনে। সেক্ষেত্রে মৃদু রক্তাল্পতা হবে এবং এই থ্যালাসেমিয়াটাকে আমরা বলবো থ্যালাসেমিয়া মাইনর। ঠিক আছে? তাহলে সমস্ত ক্রোমোজোম জোড়ার মধ্যে যদি একটিতে আলফা গ্লোবিন জিন অ্যাবসেন্ট থাকে এবং একটিতে আলফা গ্লোবিন জিন প্রেজেন্ট থাকে সেক্ষেত্রে আমরা অবস্থাটাকে হেটেরোজাইগাস অবস্থা বলবো। এক্ষেত্রে মৃদু রক্তাল্পতা হবে অথবা থ্যালাসেমিয়া মাইনর বলা হয়। কিন্তু এবার যদি দুটার মধ্যেই আমাদের দুটো যে হোমোলোগাস ক্রোমোজোম আছে, দুটো হোমোলোগাস ক্রোমোজোমের মধ্যেই যদি এই আলফা গ্লোবিন জিনটা নষ্ট হয়ে যায় বা অনুপস্থিত থাকে, যেটা আমরা সেকেন্ড ক্ষেত্রে বলছি, অর্থাৎ হোমোলোগাস ক্রোমোজোমের দুটাতেই যদি আলফা গ্লোবিন জিন নষ্ট হয়ে যায় তাহলে কী হবে? সেটাকে আমরা হোমোজাইগাস অবস্থা বলবো। কেন হোমোজাইগাস অবস্থা? কারণ দুটার মধ্যে দুটোতেই অ্যাবসেন্ট। সেক্ষেত্রে কী হবে? মারাত্মক রক্তাল্পতা হবে, অর্থাৎ হিমোগ্লোবিন তৈরি হচ্ছে না, তো অটোমেটিক্যালি রক্তাল্পতা দেখা যাবে এবং সেটাকে বলা হচ্ছে থ্যালাসেমিয়া মেজর। সাধারণত এই ব্যাপারটার জন্যই মৃত্যুর হারটাও বেশি এবং 6 মাস থেকে 2 বছর বয়সের মধ্যেই ছেলে মেয়েদের মধ্যে এই রোগটা প্রকাশ ঘটে। ঠিক আছে? আচ্ছা, এবার পরেরটা আসছি বিটা থ্যালাসেমিয়া।
একটু আগে আমি বলেছিলাম যে আমাদের 11 নং ক্রোমোজোমে একইভাবে আলফা থ্যালাসেমিয়া যেমন আলফা গ্লোবিন জিনের জন্য দায়ী ছিল, এখানে 11 নং ক্রোমোজোমে একইভাবে বিটা গ্লোবিন জিন থাকে। সেম জিনিস আলফার ক্ষেত্রেও যা, এখানে শুধু বিটা নামটা দিচ্ছি। তাহলে পূর্বের আলোচ্যের মতোই, আগেটার মতোই, বিটা গ্লোবিনের পলিপেপ্টাইড উৎপাদন কম বা ত্রুটিযুক্ত হলে কম রক্তাল্পতা হবে, অর্থাৎ থ্যালাসেমিয়া মাইনর, এবং বিটা গ্লোবিন পলিপেপ্টাইড উৎপাদন সম্পূর্ণ বন্ধ হয়ে গেলে মারাত্মক রক্তাল্পতা হবে, অর্থাৎ থ্যালাসেমিয়া মেজর। এখন আমরা দ্বিতীয় জেনেটিক ডিসঅর্ডার বা জিন ঘটিত রোগ নিয়ে আলোচনা করব, যার নাম হিমোফিলিয়া। হিমোফিলিয়াটা হচ্ছে রক্তক্ষরণজনিত বংশগত রোগ, অর্থাৎ বংশ পরম্পরায় এই রোগটা জনিত্রী দেহ থেকে অপত্য জনিতে পরিবাহিত হয়। রক্তক্ষরণজনিত কথাটার মানে হলো রক্ত জমাট বাঁধতে অনেক সময় লাগে, অর্থাৎ এই রোগটা যাদের হবে তাদের যদি কোথাও কেটে যায় বা রক্তক্ষরণ হয় তাহলে সাধারণত সেই জায়গাতে রক্ত জমাট বাঁধতে প্রচুর সময় লাগে বা অনেক সময় হয়ও না। সেক্ষেত্রে কী হবে, প্রচুর রক্তপাত হবে এবং মৃত্যু ঘটবে। রক্ত জমাট বাঁধছে না, তার মানে অটোমেটিক্যালি দেহ থেকে বেশি পরিমাণে রক্ত বেরিয়ে যাচ্ছে এবং সেক্ষেত্রে মৃত্যু হয়। এবার এটা কেন হয়? এক্স ক্রোমোজোমে প্রচ্ছন্ন একটি জিনের, খেয়াল রাখবে এটা কিন্তু এক্স ক্রোমোজোমে হচ্ছে, এই পয়েন্টটা খুব ইম্পর্ট্যান্ট। আমি একটু পরে যখন ব্যাখ্যায় আসবো তখন এই এক্স ক্রোমোজোমের কথাটাকে আমি আবার উল্লেখ করব, যে আমাদের মানবদেহে লিঙ্গ নির্ধারক ক্রোমোজোম হিসেবে যে এক্স ক্রোমোজোম অবস্থান করছে, সেই এক্স ক্রোমোজোমের একটি প্রচ্ছন্ন জিন, যেটাকে ফ্যাক্টর 8 বা ফ্যাক্টর 9 হিসেবে উল্লেখ করা হচ্ছে। আমরা যখন বংশগতি অধ্যায় শুরু করেছিলাম তখন আমরা ফার্স্ট ভিডিওতে যে বিভিন্ন টার্মিনোলজিগুলো নিয়ে আলোচনা করেছিলাম, যেখানে দেখবে মেন্ডেল উল্লেখ করেছিলেন বংশগতির ফ্যাক্টর বা জিন একই জিনিস, অর্থাৎ জিন মানেই এখানে কোন দুটো জিন, ফ্যাক্টর 8 এবং ফ্যাক্টর 9। তো এই দুটো জিন কী করছে, মিউটেশনের, অর্থাৎ জিনের কোনো আকস্মিক পরিবর্তন ঘটে যাচ্ছে, যার ফলে কাজ, সাধারণ যে কাজটা ছিল সেই কাজটা শেয়ার করতে পারছে না, অর্থাৎ অনুপস্থিতি। তাহলে এই জিন বা ফ্যাক্টর 8 বা ফ্যাক্টর 9টা মিউটেশন ঘটে যাচ্ছে বা তাদের অনুপস্থিতির ফলেই এই রোগটা হচ্ছে। পুরুষদের মধ্যে বেশি প্রকাশিত, এটা ভেরি ইম্পর্ট্যান্ট লাইন। হিমোফিলিয়া রোগটা কিন্তু স্ত্রীদের তুলনায় পুরুষদের মধ্যে বেশি প্রকাশিত হয় বা বেশি পরিমাণে দেখা যায়। কেন দেখা যায় সেটাই এক্স ক্রোমোজোমের মধ্যে অবস্থান করে এই জিনটা বলেই দেখা যায়, সেটা আমি পরে ব্যাখ্যা করব। এখন এটা খেয়াল রাখবে, আমি পরে এই বিষয়টা নিয়ে আবার ব্যাখ্যায় আসবো। স্ত্রীরা সাধারণত বাহক হয়, তাহলে পুরুষদের মধ্যে বেশি প্রকাশিত হচ্ছে এবং স্ত্রীদের মধ্যে সাধারণত বাহক হচ্ছে, অর্থাৎ প্রচ্ছন্ন বৈশিষ্ট্য হিসেবে এটা স্ত্রী দেহের মধ্যে থেকে যায়। কেবলমাত্র হোমোজাইগাস অবস্থাতেই স্ত্রী দেহে ইহা প্রকাশ পায়, অর্থাৎ দুটো সমস্ত ক্রোমোজোমের দুটোতেই যদি এই ফ্যাক্টর 8 বা ফ্যাক্টর 9 জিনটা অনুপস্থিত থাকে, সেক্ষেত্রেই একমাত্র, অর্থাৎ হোমোজাইগাস কন্ডিশনেই একমাত্র স্ত্রী দেহে এটা প্রকাশ পায়, তাও তার সংখ্যা খুবই কম, 10 কোটি স্ত্রী দেহের মধ্যে মাত্র একজনে। তাহলে 10 কোটি স্ত্রী দেহের মধ্যে মাত্র একজনের দেহে এই হিমোফিলিয়া রোগটি প্রকাশ পায়, কিন্তু পুরুষদের মধ্যে কিন্তু এই রোগটার প্রকাশ অনেক বেশি। এবার এটা কেন হয় সেটা আমি একটু পরে ব্যাখ্যা করছি। এবার প্রকারভেদ, যে হিমোফিলিয়া কয় প্রকার। হিমোফিলিয়াকে দুই ভাগে ভাগ করা হচ্ছে, একটা হচ্ছে হিমোফিলিয়া এ এবং একটা হচ্ছে হিমোফিলিয়া বি। তো হিমোফিলিয়া এ মানে হচ্ছে যেখানে রক্ততঞ্চনের 8 নম্বর ফ্যাক্টরটাকে আরেক নামে বলা হয় অ্যান্টি হিমোফিলিক ফ্যাক্টর উৎপন্ন হয় না। আমরা এখানে দুটো ফ্যাক্টরের কথা উল্লেখ করেছি, তাহলে 8 নম্বরটার জন্য, এই ফ্যাক্টর 8টা যদি অনুপস্থিত থাকে তার জন্য যে হিমোফিলিয়া হবে সেটাকে আমরা নাম দিচ্ছি হিমোফিলিয়া এ। এটার আরেকটা নাম হচ্ছে রাজকীয় হিমোফিলিয়া বলা হয়। কেন রাজকীয় হিমোফিলিয়া? কারণ মহারানী ভিক্টোরিয়ার বংশধরদের মধ্যে এই রোগটা দেখা গিয়েছিল বলে এটাকে রাজকীয় হিমোফিলিয়াও নাম দেওয়া হচ্ছে। এবার আমরা পরেরটাই চলে আসছি, দ্যাট ইজ হিমোফিলিয়া বি। স্বাভাবিকভাবে এটা যখন ফ্যাক্টর 8-এর কারণে হয়েছে, তাহলে হিমোফিলিয়া বিটা কিন্তু আমাদের ফ্যাক্টর 9-এর কারণে হবে। দেখো এখানে আমরা সেটাই লিখে রেখেছি যে রক্ততঞ্চনের 9 নম্বর ফ্যাক্টর, যেটাকে ক্রিসমাস ফ্যাক্টরও বলা হয়, সেটা উপস্থিত থাকে না। সেক্ষেত্রে যে হিমোফিলিয়াটা হবে সেটাকে হিমোফিলিয়া বি বলে। এর অপর নাম হচ্ছে ক্রিসমাস ডিজিজ। কেন ক্রিসমাস ডিজিজ নাম হয়? কারণ প্রথম এই হিমোফিলিয়া বি রোগাক্রান্ত যে রুগী পাওয়া গিয়েছিল, ব্রিটিশ মেডিকেল জার্নাল অনুযায়ী তার নাম ছিল স্টিফেন ক্রিসমাস। তাহলে ব্রিটিশ মেডিকেল জার্নাল অনুযায়ী প্রথম হিমোফিলিয়া বি রোগটা দেখা গিয়েছিল যে ব্যক্তির দেহে, তার নাম ছিল স্টিফেন ক্রিসমাস। তার নাম অনুযায়ী এটাকে ক্রিসমাস ডিজিজ নাম দেওয়া হয়েছে। আমরা হিমোফিলিয়া সংক্রান্ত বিষয়টা একটা চেকার বোর্ডের মাধ্যমে একটু জেনে নেব। তার আগে একটু বলে রাখি, সাধারণভাবে হিমোফিলিয়া আক্রান্ত পুরুষ বা মহিলা 20 বছরের মধ্যেই রক্তক্ষরণের ফলে মারা যায়। অতিরিক্ত রক্তপাত হয় বলে 20 বছরের মধ্যেই তারা মারা যায়। এই কারণে স্বাভাবিক পুরুষ এবং হিমোফিলিয়া আক্রান্ত মহিলা, অথবা হিমোফিলিয়া আক্রান্ত পুরুষ এবং স্বাভাবিক মহিলার মধ্যে বিবাহ হওয়া সম্ভব নয় বা না করাই ভালো। তার মানে পিতা বা মাতার মধ্যে যে কোনো একজন যদি হিমোফিলিয়া আক্রান্ত হয় তাহলে তাদের মধ্যে বিবাহ না হওয়াটাই শ্রেয়। কেন শ্রেয়? কারণ স্বাভাবিকভাবে তারা নিজেরাই 20 বছরের বেশি বাঁচা সম্ভব না,
বা সেখান থেকে তাদের যদি কোনো ছেলে মেয়ে জন্মাও তাহলে তারাও কিন্তু হিমোফিলিয়া আক্রান্ত হওয়ার সম্ভাবনা ম্যাক্সিমাম হয়ে যায়। তাহলে এবার আমরা একটু জেনে নিই যে কি হয়। আমরা এখানে দুটো জিন নিয়েছি, একটাকে লিখেছি বড় হাতের এক্স এবং বড় হাতের এইচ, যেটাকে আমরা লিখেছি স্বাভাবিক জিন। একইভাবে বড় হাতের এক্স ছোট হাতের এইচ, যেটাকে আমরা লিখেছি হিমোফিলিয়া জিন। সেই অনুযায়ী এবার পিতা এবং মাতাকে নিলাম। স্বাভাবিক মহিলা কিন্তু লিখে রেখেছি বাহক। কেন বাহক? কারণ দেখো মহিলা অর্থাৎ দুটো এক্স থাকবে, একটি বড় হাতের এইচ তার মানে এটা স্বাভাবিক জিন, এবং একটি ছোট হাতের এইচ তার মানে এটা হিমোফিলিয়া জিন। তো হিমোফিলিয়া জিনটা কিন্তু এখানে প্রচ্ছন্ন বৈশিষ্ট্য, এবং এই প্রচ্ছন্ন বৈশিষ্ট্য মানে কি, এই মহিলার দেহের মধ্যে হিমোফিলিয়ার জিনটা অবস্থান করছে ঠিকই কিন্তু প্রকাশ পাচ্ছে না, তাই আমরা এখানে লিখেছি এটা বাহক। পুরুষটা স্বাভাবিক আছে, কারণ কি পুরুষের দেহে একটাই এক্স আছে এবং তার বড় হাতের এইচ অর্থাৎ স্বাভাবিক জিন। ওয়াইয়ের সঙ্গে তো হিমোফিলিয়া সংযুক্ত নয়, তাই ওয়াইটা আমাদের এখানে কোনো ফ্যাক্টর নয়। তাহলে পুরুষটা স্বাভাবিক আছে, এর মধ্যে হিমোফিলিয়া সংক্রান্ত কোনো সমস্যা নেই, এবং মহিলা বা মাথাটির দেহে কিন্তু হিমোফিলিয়া সংক্রান্ত জিনটা আছে, যেটাকে আমরা লিখেছি বাহক, কারণ এটা প্রকাশ পাচ্ছে না বাট প্রেজেন্ট। এবার প্যারেন্টাল জন্য হয়ে যাওয়ার পর এদের থেকে যে গ্যামেটটা তৈরি হবে সেই গ্যামেটে কি হবে সেটা আমরা দেখি। গ্যামেটের ক্ষেত্রে স্বাভাবিকভাবে এখান থেকে একটা আসলো এক্স বড় হাতের এইচ, এখান থেকে আরেকটা আসবে এক্স ছোট হাতের এইচ। পুরুষটার ক্ষেত্রেও এক্স বড় হাতের এইচ এবং ওয়াই। তাহলে চারটা গ্যামেট আমরা পেয়ে গেছি। এবার এই চারটা গ্যামেটকে আমরা পানেট স্কোয়ার বা চেকার বোর্ডের মাধ্যমে এখানে বসাবো। স্ত্রী গ্যামেটগুলোকে এখানে লিখি এক্স বড় হাতের এইচ এবং এক্স ছোট হাতের এইচ। এখান থেকে পুরুষ গ্যামেটগুলোকে নিয়ে দেখি এক্স বড় হাতের এইচ এবং ওয়াই। ঠিক আছে, তাহলে চারটা আমরা এখানে লিখে দিলাম। এবার যে ছেলে মেয়েগুলো F1 যৌনতে তৈরি হচ্ছে, F1 যৌনতে যে ছেলে মেয়েগুলো তৈরি হচ্ছে তাদের অ্যালিলগুলো আমরা এখানে লিখব। এক্স বড় হাতের এইচ, এক্স বড় হাতের এইচ, তাহলে পরপর দুটো লিখে দিই, এক্স বড় হাতের এইচ, এক্স বড় হাতের এইচ। তাহলে এটা কি হলো, এটা ছেলে নামে, এটা হয়ে গেল একটি মেয়ে, কারণ দুটোই এখানে এক্স আছে। এবং দেখো দুটোই বড় হাতের এইচ আছে, তার মানে দুটোই স্বাভাবিক জিন, তার মানে এটা একটা কন্যা হলো এবং স্বাভাবিক কন্যা হলো। তাহলে আমরা এখানে লিখে দিচ্ছি স্বাভাবিক কন্যা। ঠিক আছে, পরেরটা যাচ্ছি এক্স বড় হাতের এইচ এবং ওয়াই, তাহলে এখানেও এক্স এইচ এবং ওয়াই। তাহলে এটা কি হলো, এই জিনটা স্বাভাবিক জিন এবং ওয়াইয়ের সঙ্গে তো আমাদের হিমোফিলিয়ার কোনো সম্পর্ক নেই, তাহলে এটা কি হয়ে গেল, এটা হয়ে গেল স্বাভাবিক পুত্র। ঠিক আছে, পরেরটায় আসছি, এইটা কিন্তু এবার হিমোফিলিক জিন চলে আসছে, অর্থাৎ দেখো এক্স এইচটাকে আমরা হিমোফিলিয়া জিন লিখে রেখেছিলাম, তাহলে এক্স এইচ এবং এক্স এইচ এটাকে যুক্ত করি, তাহলে কি হলো, এই অর্থাৎ যেটা মায়ের ছিল সেটা এখানে চলে আসলো, অর্থাৎ এটা কিন্তু আর স্বাভাবিক বটে, স্বাভাবিক কন্যা বটে কিন্তু বাহক। অর্থাৎ সেম, এর মধ্যে যেহেতু হিমোফিলিয়ার জিনটা অবস্থান করছে তার মানে এর মধ্যে প্রচ্ছন্ন বৈশিষ্ট্য হিসেবে কিন্তু হিমোফিলিয়ার জিনটা অবস্থান করছে কিন্তু প্রকাশ পাচ্ছে না। আর এবার এইটাকে যদি আমরা করি তাহলে কি হয়ে গেল, এক্স এইচ এবং ওয়াই। এক্ষেত্রে কিন্তু যেহেতু একটাই এক্স থাকছে, এখানে কিন্তু একটা ওয়াই ক্রোমোজোম একটা এক্স ক্রোমোজোম, তো যেহেতু একটাই এক্স থাকছে এবং সেটাই কিন্তু হিমোফিলিয়া জিন যুক্ত, তাহলে এটা কিন্তু হিমোফিলিক পুত্র হয়ে গেল, অর্থাৎ এর মধ্যে কিন্তু হিমোফিলিয়া প্রকাশ পাবে। তাহলে ব্যাপারটা কি দাঁড়ালো, স্বাভাবিকভাবেই দেখো যে চারটা সন্তান সন্ততি এখানে জন্মেছে, তার মধ্যে দুজন তো স্বাভাবিক, সেটা নিয়ে প্রশ্ন নেই, কিন্তু যেই ছেলে বা মেয়ের মধ্যে তুলনা করব, এর মধ্যেও এক্স এইচ আছে, এর মধ্যেও এক্স এইচ আছে, অর্থাৎ এর মধ্যে হিমোফিলিক জিন আছে, এর মধ্যেও হিমোফিলিক জিন আছে, কিন্তু কন্যার ক্ষেত্রে যেহেতু দুটো এক্স, তাই একটা এক্স যদি হিমোফিলিয়া জিন যুক্ত হয়েও অপর এক্সটা কিন্তু এটাকে সাপ্রেস করে দিচ্ছে, তার মানে এই বৈশিষ্ট্যটাকে প্রকাশ পেতে দিচ্ছে না, তাই এরা স্বাভাবিক থেকে যাচ্ছে, অ্যাজ এ বাহক থেকে যাচ্ছে। তাহলে কি মেয়েদের মধ্যে কখনোই হিমোফিলিয়া প্রকাশ পাবে না? পাবে। কখন পাবে? যদি এদের অ্যালিলটা এই এক্স এইচের জায়গায় হোমোলোগাস কন্ডিশন তৈরি হয়, অর্থাৎ দুটোই এক্স এইচ, দুটোই ছোট হাতের এক্স ছোট হাতের এইচ ছোট হাতের এইচ, দুটোই যদি হিমোফিলিক জিন হয়, যেটাকে আমরা হোমোলোগাস কন্ডিশন বলছি, একমাত্র সেক্ষেত্রে কিন্তু কন্যাদের মধ্যে হিমোফিলিয়া প্রকাশ পাবে। তো এখানে যেহেতু একটা বড় হাতের এইচ প্রেজেন্ট, তাই একে কিন্তু এ সাপ্রেস করে ফেলছে, অর্থাৎ এই বৈশিষ্ট্যটাকে প্রকাশ পেতে দিচ্ছে না। তো এই ঘটনাটা ঘটে বলেই মহিলাদের দেহে হিমোফিলিয়ার প্রকাশটা খুব কম, মাত্র 10 কোটির মধ্যে একটি মহিলার ক্ষেত্রে এই হিমোফিলিয়াটা প্রকাশ পায়। কিন্তু যখন প্রশ্নটা পুরুষদের ক্ষেত্রে আসছে, তো যেহেতু পুরুষদের ক্ষেত্রে একটাই এক্স, ওয়াইয়ের সঙ্গে হিমোফিলিয়ার কোনো সম্পর্ক নেই, কিন্তু পুরুষদের দেহে একটাই এক্স এবং সেই একটা এক্সই যদি হিমোফিলিয়া জিন সংক্রান্ত আক্রান্ত হয়ে গিয়ে থাকে, তাহলে পরে স্বাভাবিকভাবেই কিন্তু পুরুষটার দেহের মধ্যে হিমোফিলিয়াটা প্রকাশ পেয়ে যাবে।
তাহলে এটা হচ্ছে মূল কারণ যে সবসময় পুরুষদের দেহে হিমোফিলিয়া রোগটার প্রকাশ বেশি ঘটে, মহিলাদের দেহে হিমোফিলিয়া রোগটার প্রকাশ কম ঘটে। আর একটি কথা যেটা গুরুত্বপূর্ণ আমি বললাম যে পিতা হোক বা মাতা হোক, তাদের দুজনের মধ্যে যে কোনো একজনের দেহে যদি হিমোফিলিয়া প্রকাশ পেয়ে যায়, তাহলে এই জাতীয় দম্পতি বা এই জাতীয় যুগলের মধ্যে বিয়ে হওয়া সম্ভব নয় বা বিয়ে না করাই উচিত। আর অপরপক্ষে যে স্বাভাবিক মহিলা যিনি বাহক এবং স্বাভাবিক পুরুষ, এদের মধ্যেও যদি বিবাহ হয়, তাহলেও দেখা যাচ্ছে যে দুটো পুত্রর মধ্যে কিন্তু একটা পুত্রর হিমোফিলিয়া হয়ে যাওয়ার সম্ভাবনা তাতেও থেকে যাচ্ছে। এখন আমরা লাস্ট জেনেটিক ডিসঅর্ডার বা শেষ জিনঘটিত রোগ, যার নাম বর্ণান্ধতা বা কালার ব্লাইন্ডনেস, সেটা সম্পর্কে একটু আলোচনা করে নিই। রেটিনার কোন কোষ বর্ণ চিনতে সাহায্য করে? তোমরা ফার্স্ট চ্যাপ্টারে যখন চোখের গঠন পড়েছিলে তখন মনে আছে নিশ্চয়ই, চোখের ভেতরে রেটিনা বলে একটি স্তর ছিল এবং সেই রেটিনায় দুটো কোষ ছিল, একটা ছিল রড কোষ এবং একটি ছিল কোন কোষ। কোন কোষ আমাদেরকে উজ্জ্বল আলোতে দেখতে সাহায্য করে এবং রড কোষ অন্ধকারে দেখতে সাহায্য করে। তো কোন কোষটাই আমাদের বিভিন্ন বর্ণ বা রং চিনতে সাহায্য করে। যাদের চোখে এটি হয় না, অর্থাৎ যারা আলাদা আলাদাভাবে রঙগুলোকে চিনতে পারে না, তাদের ক্ষেত্রেই বর্ণান্ধতা বা বর্ণান্ধ রোগটা দেখা যায়। তারা সাধারণত লাল, সবুজ, নীল ইত্যাদি বর্ণগুলো চিনতে পারে না। তোমাদের বইয়ের মধ্যেও দেওয়া আছে, যদি লাল বর্ণ চিনতে না পারে তাহলে প্রোটোনোপিয়া, সবুজ বর্ণ চিনতে না পারে তাহলে ডিউটেরোনোপিয়া এবং নীল বর্ণ চিনতে না পারে তাহলে ট্রাইটানোপিয়া উল্লেখ করা হয়। এবার এখানে আমরা একটু জানতে চাইবো বা আমরা একটু যদি জিজ্ঞাসা করি যে কেন লাল, সবুজ বা নীল এই তিনটে বর্ণ বা এই তিনটে রঙের কথাই বলা হচ্ছে বর্ণান্ধতার ক্ষেত্রে, অন্যান্য কোনো রঙের কথা উল্লেখ করা হচ্ছে না কেন? তো সেক্ষেত্রে আমি একটি গুরুত্বপূর্ণ পয়েন্ট তোমাদেরকে এখানে বলে রাখি। আমাদের বায়ো অপটিক সায়েন্স অর্থাৎ আলোক জীববিদ্যা অনুযায়ী আমাদের চোখের কোন কোষ যেটা, সেটা RGB মডেল অনুযায়ী চলে। RGB মডেল অর্থাৎ তোমরা ছবিতে দেখতে পাবে রেড, গ্রিন এবং ব্লু। অর্থাৎ সারা পৃথিবীতে আলোর মূল উৎস যদি আমরা সূর্যকে ধরে নিই, তাহলে সূর্যের আলো যদি একটি প্রিজম অর্থাৎ কাচের বা স্ফটিকের যে টুকরোটা হয় তার মধ্যে দিয়ে যদি আমরা সূর্যের আলোকে পাস করাই, তাহলে সূর্যের আলোটা 7টা রঙে ভাগ হয়ে যায়। বেনি, আসহ, কলা বা ভিবজিওর, এটা তোমরা জানো। এবার সেই 7টা রঙকে যদি প্রথম থেকে আমরা খেয়াল করি, বেগুনি, নীল, আকাশী, এই তিনটে কিন্তু অ্যাকচুয়ালি একই কালারের বিভিন্ন শেড। কোন কালার? সবটি কিন্তু নীল, ব্লু। একইভাবে সবুজ এবং হলুদ দুটোই কিন্তু একই কালারের শেড। কোন কালার? গ্রিন। একইভাবে লাল এবং কমলা এই দুটোই কিন্তু একই কালারের শেড। কোন কালার? লাল। তাহলে RGB অর্থাৎ রেড, গ্রিন এবং ব্লু অর্থাৎ লাল, সবুজ এবং নীল, এই তিনটে রঙকে প্রাথমিক বর্ণালী বা মেন প্রাইম কালার হিসেবে উল্লেখ করা হচ্ছে। অর্থাৎ আমাদের চোখ এই তিনটে রঙকেই সবার আগে সিলেক্ট করে এবং তারপরে তার বিভিন্ন শেডগুলোকে আমাদেরকে চিনতে সাহায্য করে। তাই বর্ণান্ধতার ক্ষেত্রে লাল, সবুজ এবং নীল এই তিনটে রঙের কথাই বলা হচ্ছে। তো যে সমস্ত লোকের চোখের কোন কোষগুলো এই লাল, সবুজ বা নীল বর্ণটাকে আলাদাভাবে চিনতে পারে না, তাদের ক্ষেত্রে বর্ণান্ধতা দেখা যায়। এখন এই বর্ণান্ধতার পিছনে কারণটা কি? বর্ণান্ধতার পিছনে কারণ হচ্ছে এক্স ক্রোমোজোমের একটি জিনের মিউটেশন। আমরা একটু আগে হিমোফিলিয়া পড়ে আসলাম। হিমোফিলিয়ার ক্ষেত্রেও আমরা বলেছিলাম যে এক্স ক্রোমোজোমের একটা জিনের মিউটেশনের ফলে হিমোফিলিয়া হচ্ছে। সেম অ্যাজ বর্ণান্ধতার ক্ষেত্রেও এক্স ক্রোমোজোমের একটি জিনের মিউটেশনের জন্যই এই রোগটা হয়। আর কি কি কারণ হতে পারে? ভিটামিন এর অভাব, তোমরা পড়েছো, ভিটামিন এর অভাবে কখনো কখনো রাতকানা জাতীয় রোগও হতে পারে এবং বর্ণান্ধতাও হতে পারে। ডায়াবেটিস অর্থাৎ যাদের দেহে সুগার রয়েছে তাদের দেহে ভবিষ্যতে বর্ণান্ধতা হয়ে যাওয়ার সম্ভাবনা আছে। কিছু কিছু ওষুধের সাইড এফেক্ট, যেমন আমি এখানে একটা নাম লিখে রেখেছি, ইথামবিউটল, যেটা কিনা টিউবারকিউলোসিস রোগের ক্ষেত্রে ব্যবহার করা হয়। এই সমস্ত ওষুধের সাইড এফেক্টের কারণেও বর্ণান্ধতা রোগ হতে পারে। কখনো কখনো চোখে বা ব্রেনে কোনো বিশেষ আঘাত বা ক্ষত তৈরি হলেও বর্ণান্ধতা রোগ তৈরি হতে পারে। আর লাস্টে আমরা একটা কথা লিখেছি, ইহাও কিন্তু পুরুষদের থেকে মহিলাদের তুলনায় বেশি দেখা যায়। পুরুষদের দেহে, ইহাও পুরুষদের দেহে মহিলাদের তুলনায় বেশি দেখা যায়। তো সেম যেটা আমরা হিমোফিলিয়ার ক্ষেত্রে বলেছিলাম, যেহেতু এক্স ক্রোমোজোমের একটা জিনের জন্য এই ঘটনাটা বা এই রোগটা প্রকাশ পাচ্ছে, তাহলে যেহেতু পুরুষদের দেহে একটাই এক্স ক্রোমোজোম থাকে, তাই পুরুষদের দেহে এই রোগটার প্রকাশ বেশি হয়, যেটা আমরা একটু আগে আলোচনা করেছি। আর মহিলাদের দেহে যেহেতু দুটো এক্স থাকে,
তাই যদি একটা এক্স এই বর্ণান্ধতা সংক্রান্ত জিনের মিউটেশন হয়েও যায়, তাহলে অপর একটা এক্স কিন্তু সেটাকে সাপ্রেস করে দিচ্ছে বলে মহিলাদের দেহে এই রোগটারও প্রকোপ কম। ঠিক আছে? আচ্ছা, এবার আমরা চলে এসেছি আজকের একদম শেষ টপিক, সেটা হচ্ছে থ্যালাসেমিয়া এবং জেনেটিক কাউন্সেলিং। তো থ্যালাসেমিয়া কেন হয়, কী ব্যাপার, এগুলো সব আমরা আলোচনা করেই নিয়েছি অলরেডি। তো আমি শুধুমাত্র এখানে জেনেটিক কাউন্সেলিংটা কী সেটা একটু বলে দিই। জেনেটিক কাউন্সেলিং মানে হচ্ছে জিনগত পরামর্শ। বিয়ের সময় বা বিয়ের ঠিক আগে আগে দম্পতিদের নিয়ে, অর্থাৎ যে মাতা পিতা বা যে ছেলে মেয়ে বিয়ে করবে তাদের ব্লাড টেস্ট করা উচিত। ব্লাড টেস্ট করে নিয়ে দেখে নেওয়া উচিত যে তাদের মধ্যে থ্যালাসেমিয়া আছে কি না, এবং থ্যালাসেমিয়া থাকলে সেটা মেজর না মাইনর ইত্যাদি। তো এই পরামর্শগুলো সাধারণত যে পদ্ধতিতে দেওয়া হয় তাকে জেনেটিক কাউন্সেলিং বলে। তো কেন আমরা এই পরামর্শটা দেব, তার কারণ আমরা জানি যে পিতা এবং মাতার মধ্যে একজন যদি হেটেরোজাইগাস কন্ডিশনে থাকে, হেটেরোজাইগাস মানে আমরা আগেই বলেছিলাম যে দুটো সমস্ত ক্রোমোজোম জোড়ের মধ্যে একটাতে আলফা গ্লোবিন জিন বা বিটা গ্লোবিন জিন আছে এবং একটাতে আলফা বা বিটা গ্লোবিন জিন নেই। তো দুজনের মধ্যে যে কোনো একজন যদি এরকম হেটেরোজাইগাস কন্ডিশনে থাকে তাহলে থ্যালাসেমিয়া হওয়ার সম্ভাবনা কম থাকে। আর যদিও বা হয়, মানে ছেলে মেয়েদের মধ্যে থ্যালাসেমিয়া হওয়ার সম্ভাবনা কম থাকে সন্ততির মধ্যে, আর যদি বা হয়ও তাহলে সেটা মৃদু অবস্থাতেই থাকবে। কিন্তু যদি পিতা এবং মাতা দুজনেই হেটেরোজাইগাস কন্ডিশনের মধ্যে থাকে, অর্থাৎ দুজনেরই দেহের সমস্ত ক্রোমোজোমের মধ্যে একটিতে আলফা বা বিটা গ্লোবিন জিন অ্যাবসেন্ট এবং একটিতে প্রেজেন্ট, তাহলে যে শিশুগুলো জন্মাবে তাদের কিন্তু 50% শিশুই বাহক হবে এবং 25% শিশু কিন্তু থ্যালাসেমিয়া রোগগ্রস্ত বা রোগাক্রান্ত হয়ে পড়বে। তো এই কারণের জন্য বিয়ের আগে থ্যালাসেমিয়া সংক্রান্ত এই ব্লাড টেস্ট করানো বা থ্যালাসেমিয়া সংক্রান্ত এই যে পয়েন্টগুলো যেগুলো আমি আলোচনা করলাম সেটা পিতামাতাদের বা নতুন নবদম্পতিদের জানানো হয়, যে প্রক্রিয়া, সেটাকে বলা হয় জেনেটিক কাউন্সেলিং। এই আমাদের বংশগতি চ্যাপ্টারের এখানেই শেষ হচ্ছে। তোমরা এবার এটাকে বাড়িতে ভালো করে পড়বে, দেখবে, এবং যদি কারোর কোথাও কোনো প্রশ্ন থাকে তারা আবার আমার সঙ্গে যোগাযোগ করবে। থ্যাংক ইউ।